আগামী অক্টোবরের মধ্যে শরিয়া ভিত্তিক 5টি ব্যাংক মিলে একটি বড় ব্যাংক গঠন করা হতে পারে। নতুন এই ব্যাংকের যাত্রার শুরুতে মূলধন যোগান দেবে সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, আর্থিকভাবে সংকটে থাকা শরিয়া ভিত্তিক 5টি ব্যাংক একীভূত করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একীভূত হতে যাওয়া 5টি ব্যাংক হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। তবে সরকারের এই পরিকল্পনার সাথে একমত নয় এক্সিম ব্যাংক। তাদের দাবি, বাকি ব্যাংকের তুলনায় এক্সিমের অবস্থা বেশ ভালো। তারল্য পরিস্থিতি, খেলাপি ঋণের হার ও মূলধন কাঠামোর দিক থেকেও ব্যাংকটি শক্তিশালী। এক্সিম ব্যাংকের বৈদেশিক বাণিজ্যের অর্থাৎ যদি বলি আমদানি, রফতানি ও রেমিটেন্সের আকার সেটিও অনেক বড়। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন এক্সিম ব্যাংকে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করা ঠিক হবে না। আবার অনেকের মতে দুর্বল ব্যাংকে গ্রাহকদের আস্থা ফেরাতে ও সুশাসনের জন্য একীভূত করার বিকল্প নেই। দর্শক, টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে 5 ব্যাংক একীভূত হওয়া প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ নজরুল ইসলাম স্বপন, চেয়ারম্যান এক্সিম ব্যাংক। আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়টি নিয়েই কথা বলবো আজকে আমরা। তবে শুরুতে একটু ভিন্ন প্রসঙ্গে আসি আপনার কাছে। যে বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ স্থানীয় সময় রবিবার অর্থাৎ আজকেই আগামী অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার জাতীয় বাজেটের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এবারের বাজেট যদি সার্বিকভাবে দেখেন যে কতটা বিনিয়োগ বান্ধব এবং কর্মসংস্থান বান্ধব বলে আপনার কাছে মনে হয়েছে? আমি আসলে আজকেরটা দেখতে পারিনি, বাট গত কয়েকদিন দেখেছিলাম। সেখানে যে বাজেটটা দিল সেটাতে কিছু কিছু জায়গা খুব ভালো আছে, কিছু কিছু জায়গাতে আপনার একটু কথাবার্তা হচ্ছে কিংবা দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কালো টাকা ছাড় দেওয়া হয়েছে, আবার কিছু কিছু জায়গায় খুব কড়াকড়ি করা হচ্ছে। কিছু আইটেমের উপরে ডিউটি কমানো, ডিউটি বাড়ানো করা হচ্ছে। তবে আসলে এই সব কিছু ডিপেন্ড করে যারা এই বাজেটের কাজগুলিকে হ্যান্ডেল করবেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, সেই প্রতিষ্ঠানের তদারকি, ফলো আপ এবং কাজগুলি যদি ঠিকভাবে করতে পারেন তাহলে খারাপ হবে না, নো ডাউট। আর বর্তমান যে সালাউদ্দিন সাহেব, ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস সাহেব, ওনারা সহজ এই জিনিসটা অনেক চিন্তাভাবনা করে করেছেন। ওনারা অনেক বিজ্ঞ মানুষ, অনেক জ্ঞানী মানুষ। বাট সবচেয়ে যে কোনো একটা কাজের সবচেয়ে বড় কাজ হচ্ছে ফলো আপ, এবং এটার পিছনে যে আপনার ম্যান পাওয়ার কাজ করবে তারা যদি সিনসিয়ারলি, সিরিয়াসলি, পারফেক্টলি করতে পারে, ইট উইল বি গুড। আই হোপ সো। জি, আমরা যদি একটু দেখি, বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে যে গত 9 মাসে খেলাপি ঋণ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে এবং আর মাত্র 3 মাসে খেলাপি ঋণ 74,570 কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে 4,20,000 কোটি টাকায়। একই সময়ে ঋণ বেড়েছে মাত্র 30,590 কোটি টাকা। এই যে 9 মাসে খেলাপি ঋণ বেড়ে দ্বিগুণ হওয়ার যে ব্যাপারটি, এই বিষয়ে কি বলবেন? আসলে এই খেলাপি ঋণের ব্যাপারটা আপনার বিভিন্ন ব্যাংক বিভিন্নভাবে এটাকে ম্যানিপুলেটও করে, আবার অনেক সময় তারা সার্ভিসটা ডিফারেন্টভাবে চেঞ্জ করে নেয় নিজেদের ভিতরে। আসলে খেলাপি যে হয়েছে এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না, আমি অস্বীকার করতে পারবেন না, সরকারও অস্বীকার করতে, কেউ করতে পারবে না। গত 15 বছরে, 16 বছরে যা হয়েছে এটার কোনো তদারকি সিস্টেম ছিল না। আজকে হঠাৎ কোনো একসাথে তো বেরোয় আসলো, সরকার তো তখনও ছিল, যে সরকারই সরকার ছিল তো সেই সরকারগুলি আপনার ঠিকভাবে, ওই যে বললাম ফলো আপ, একটু আগে একটা কথা বললাম, করে নাই। বিধায় বিভিন্ন ব্যাংকের বিভিন্ন যারা মাফিয়া ছিল তারা বের করে নিয়ে গেছে টাকাটা, যেটা এখন ধরা পড়েছে। সামনের দিকে হয়তো আরও কিছু ধরা পড়বে, আরও কিছু রিকভারও হবে, এটাও ঠিক। কিছু রিকভার হচ্ছে, যারা নিয়ে গেছে তারা কিছু রিকভার করছে, এবং কিছু হয়তো বেরোয় আসবে। রিকভার এবং বেরোয় আসা সবগুলি মিলে হয়তো এরকমই থাকবে কাছাকাছি, বাট টাকা তো গেছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। বাট যদি তখন আপনার এই ফলো আপটা থাকতো, মানে আপনার বিগত সরকার সময়, তাহলে এটা হতো। আজকে নতুন গভর্নমেন্ট আসার পরে মাননীয় গভর্নর সাহেব ওনার টিম নিয়ে যেভাবে কাজ করছেন, ইট ইজ ভেরি, উনি সব কিছু বের করে নিয়ে আসতেছেন, দ্যাটস ভেরি গুড। এখন বিভিন্ন ব্যাংকে আপনার বাংলাদেশ ব্যাংকের অডিট টিম চলছে, ফরেন্সিক কোম্পানির অডিট চলছে, তাতে সুন্দর একটা জিনিস বেরো আসছে। আই অ্যাপ্রিসিয়েট, বেরো আসুক। এখান থেকে আমরা চ্যালেঞ্জ করে কোথায় যেতে পারি, উই হ্যাভ টু ফাইন্ড আউট। আমরা ওইখানে যাব, আমরা এটা করতে পারবো। এবং গভর্নমেন্ট, সরকার যদি
আইনকে ঠিকভাবে প্রণয়ন করতে পারেন, এরাও টাকা দিয়ে যেতে হবে। কোথায় যাবে? এদের প্রপার্টি, অ্যাসেট ভ্যালু সব কিছু আছে। আলটিমেটলি এটা মানে সমাধান করা যাবে, বাট প্রত্যেকটা জিনিসের একটা সময় লাগবে। এত বড় একটা ক্ষত একদিনে তো, 2 দিনে তো, 1 মাসও তো, 6 মাসও তো শুকিয়ে যাবে না। 6 বছর, 16 বছরটা 5 বছর লাগতে পারে, 3 বছর লাগতে পারে, 4 বছর লাগবে। বাট এখন যেই সরকার যেভাবে ধরছে, আর ব্যাঙ্কগুলিও কিন্তু এখন সবগুলি ব্যাংক নতুন রিফর্ম হয়ে গেছে, এবং এখন কিন্তু একটা যে জেনারেশন ব্যাংকটাকে ধরেছে সেখানে কিন্তু একটা এক্সিলেন্ট রেজাল্ট আসছে। এখন আর আমার মনে হয় না কোনো ব্যাংকে গত 7-8 মাসে পুরানো খেলাপির নতুন কোনো ঋণ বাড়ছে না। আমার ব্যাংকে নতুন কোনো ঋণও আমরা দিইনি। আমরা যেটা আছে সেটাকে আমরা নার্সিং করে আপনি এদেরকে বিভিন্ন ফর্মে এদের থেকে টাকা আদায় করার চেষ্টা করছি। জি, ঠিক এই জায়গায় যদি দেখি যে খেলাপি ঋণের কথা হচ্ছিল, যেই 5টি ব্যাংক নিয়ে কথা হচ্ছে যে এক করার ব্যাপারে, সেখানে এই 5টি ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংকের খেলাপি ঋণ সবচেয়ে কম আমরা যেটি দেখতে পাচ্ছি, বাকি 4টি ব্যাংকের বেশি। এই জায়গায় আসলে পলিসিগত বা কৌশলগত যদি বলি যে গত 5 আগস্টের পর থেকে আসলে কি কৌশল এক্সিম ব্যাংক নিয়েছে অথবা পলিসিগত কি চেঞ্জেস এনেছে, যেই কারণে আপনি যেমনটা বলছিলেন যে খেলাপি ঋণ কম, বাকি ব্যাংকগুলো কেন পারলো না অথবা কেন এই পরিস্থিতি বাকি ব্যাংকগুলোতে? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার বাকি ব্যাংকগুলি একটা গোষ্ঠীর কাছে ছিল, সেই একটা গোষ্ঠী কিন্তু আপনার এভাবে সব নিয়ে গেছে। বাট এক্সিম ব্যাংকে আগের যে চেয়ারম্যান সাহেব ছিল উনি কিছুটা মানুষকে মানে সাপোর্ট দিয়ে গেছে। বাট এক্সিম ব্যাংকের একটা স্ট্রং ম্যানেজমেন্ট আছে, এখনও আছে, আগেও ছিল। সেই ম্যানেজমেন্টের কারণেই এত বেশি খেলাপি হতে পারে নাই। আর এক্সিম ব্যাংকে যে টাকাটা ছিল ডিপোজিট, সেই টাকা থেকে কিন্তু ম্যাক্সিমাম টাকা আগে ল্যান্ডিং করা ছিল। আগের চেয়ারম্যান সাহেব যদি কিছু নিয়ে থাকেন, নিয়েছেন অবশ্যই, কিছু নিয়ে থাকেন, বাট ততটা নিতে পারেন নাই কিন্তু, কারণ ওইখানে তো ফান্ড তো তখন অতটা ছিল না, তো পাবলিক অলরেডি ইনভেস্ট হয়ে গেছিল। আমরা তো ম্যাক্সিমাম 50-52 কোটি টাকা ইনভেস্ট করা আমাদের এক্সিম ব্যাংকের। আর অন্যান্য ব্যাংকগুলি প্রথম থেকেই তারা কিন্তু, বিশেষ করে SIBL ছাড়া বাকি 3টা ব্যাংক কিন্তু প্রথম থেকে কিন্তু অন্যান্য পার্টি থেকে এত লোন দেন নাই। উনি ওনার নিজস্ব লোনগুলিকে উনি মানে নিয়ে গেছেন বিভিন্নভাবে। SIBL কিন্তু তা করেনি। SIBL তো পরে উনি SIBLটা নিয়ে কিনে ফেললো, ওই বোর্ডটাকে উনি পুরো ব্যাংকটাকে উনি কিনে ফেললো। তখন কিনার পরে তো উনি খুব বেশি একটা ফান্ড ওখানে পান নাই, কারণ আগেই ফান্ড কিন্তু ডিস্ট্রিবিউটেড টু দ্য বিজনেস পিপলস। জি, এবং এইবার একটু আসি যে আলোচনা আসলে মূলত আমরা করব। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর যেমনটা বলছেন যে আর্থিকভাবে সংকটে থাকা শরিয়া ভিত্তিক 5টি ব্যাংকে একসাথে করার যে প্রক্রিয়া সেটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা যেটি দেখতে পাচ্ছি যে এক্সিম ব্যাংক এর সাথে একমত নয় এবং আপনারা আসলে এক হতে চাইছেন না, এই ব্যাপারে যদি একটু বলতেন। দেখেন, থ্যাংক ইউ। আপনার এক্সিম ব্যাংক কেন এই 5টা ব্যাংকের সাথে যাবে? আমি যতটুকু শুনেছি যে SIBL দিতে চাচ্ছে না। জি, আমি ওদের কথা বলবো না, আমি এক্সিম ব্যাংকের কথা বলবো। দেখেন, আমরা গত 2024 আমি 48,000 কোটি, প্রায় 49,000 কোটি টাকা আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করেছি। এটা আরও বেশি হতো যদি জুলাই আগস্ট না হতো, তাহলে আমাদের হয়তো 57 থেকে 60,000 কোটি টাকা চলে যেত। সেই জায়গায় যদি আপনি ফার্স্ট সিকিউরিটি ব্যাংক দেখেন, সে করেছে মাত্র 7,437 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক করেছে 1,102 কোটি টাকা, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট প্লাস রেমিটেন্স যেটা আসে। গ্লোবাল ব্যাংক করেছে 1,231 কোটি টাকা, 1,211, 2300 আর 7,400 হলো গিয়া 9,500-600 কোটি টাকা, 3টা ব্যাংক। অথচ এক্সিম ব্যাংক একাই করেছে 48,000 কোটি টাকা প্লাস। তা আপনি 9,000 কোটি টাকার 48 কোটি টাকা কত হলো? মোর দেন 5, অলমোস্ট 5 টাইমস, মোর দেন 5 টাইমস তাদের থেকে করেছি আমরা বেশি। আমরা একাই 3টা ব্যাংকের থেকে বেশি করেছি। আপনি SIBLকে যোগ করেন তাহলে তাদের 43,000 কোটি টাকা, তারপরও আমরা তাদের থেকে 6,000 কোটি টাকা বেশি। তা আমি কেন ওই মরার সাথে যাব? এই ব্যাংকগুলি, এই এক্সিম ব্যাংক, SIBLও যদি বলেন, এরা যদি এদের সাথে যায়, একটা পচা আমার সাথে যেটা ভালো আম রাখেন, ভালো আমটা কিন্তু পচে যাবে তাড়াতাড়ি ওইটা লাগানো থাকলে। তো এদের এই রিকভারি কীভাবে হবে? এদের তো রিকভারি জীবনও হতে পারবে না। এক্সিম ব্যাংক তো এখন ওনারা চাচ্ছেন
যে এই তিনটা ব্যাংকের অবস্থা খারাপ, এই দুইটাকে দিয়ে ওইটাকে সারভাইভ করায়। এটা তো সম্ভব না। আপনি আমাদের দেশে ওনারা বলছেন যে, মাননীয় গভর্নর সাহেব বললেন যে আমরা দুইটা ইসলামী ব্যাংক রাখবো। দুইটা ইসলামী মানে একটা ইসলামী ব্যাংক অলরেডি আছে, আর বাকি শরিয়া ভিত্তিক ব্যাংকগুলিকে একটা ইসলামী করা হবে। তো শরিয়া ভিত্তিক ব্যাংক তো এই 4-5টা না, আরও তো আছে। শাহজালাল ব্যাংক আছে, আপনার স্ট্যান্ডার্ড ব্যাংক আছে, আল আরফা ব্যাংক আছে। আমি এক্সিম ব্যাংকের থেকে আরও কয়েকটা ব্যাংক যদি আসেন, আমি বলি এরা কি আমার থেকে ভালো আছে? পদ্মা ব্যাংক বলেন, আইএফএসি বাংলা, আল আরফা ব্যাংক বলেন, আরও কয়েকটা ব্যাংক আছে, এরা কি আমার এক্সিম ব্যাংকের থেকে ভালো আছে? কোনো অবস্থাতেই না। আমাদের এই অডিটটা ফরেন্সিক এবং বাংলাদেশ ব্যাংকের এত কড়াকড়ি অডিটের পরে আমরা যখন নতুন বোর্ড করলাম 30শে আগস্ট, 1 তারিখ থেকে বাংলাদেশ ব্যাংকের অডিট চললো। মানে এই 8-9 মাস 10 মাস অডিট করার পরে এই রেজাল্টটা। যদি এইসব ব্যাংকের সবগুলি ব্যাংকের অডিট করে দেখেন সবগুলি ব্যাংকের কী রেজাল্ট আসবে, আই এম শিওর সবগুলি কেউ আমার থেকে ভালো থাকবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ এদের তো কোনো অডিট হয়নি এখন ওইভাবে। এনিওয়ে, এটা মানে বাংলাদেশ ব্যাংকের ব্যাপার। আপনি যদি দেখেন এই ন্যাশনালাইজ, যেটা গভর্নর স্যার বললেন যে আমরা এই কয়টা ব্যাংকে প্রথমে এক করে আমরা গভর্নমেন্ট থেকে একটা ফান্ড ইনজেক্ট করব, তারপরে এক পর্যায়ে বিদেশিরা আসবে, একটু ভালো হলে বিদেশিরা আসবে, তারাও দিবে, দেওয়ার পরে এক পর্যায়ে আমরা এটাকে প্রাইভেটে ছেড়ে দিব। এই কয়টা ব্যাংকের তাতে 50 থেকে 60 লক্ষ, আমাদের আছে 17 লক্ষ শেয়ার হোল্ডার, এই কয়টা ব্যাংকে আছে 60 থেকে 65-70 লক্ষ শেয়ার হোল্ডার। এদের অবস্থাটা কী হবে? মানুষের একটা প্যানিক তৈরি হয়ে গেছে অলরেডি। এটা হলো একটা সাইড। আপনি যদি দেখেন ন্যাশনালাইজ ব্যাংকগুলির মধ্যে জনতা, অগ্রণী, সোনালী, রূপালী, আপনার কমার্স ব্যাংক, তারপর আপনার বেসিক ব্যাংক, তারপর সামনে কৃষি ব্যাংক, আরও তো মানে প্রাইভেট সরকারি কয়েকটা ব্যাংক আছে ছোটো ছোটো, সাম ডেভেলপমেন্ট ব্যাংক অর সামথিং লাইক দ্যাট। এই ব্যাংকগুলি কি চালাতে পারে? এই ব্যাংকগুলিতে সরকার প্রতি বছর হাজার হাজার কোটি টাকা দিতে হয়। আপনার কালকে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এসব ব্যাংকে গভর্নমেন্টের টাকা না বন্ধ করুক, দেখেন এরা তো একদিনও চলতে পারবে, বেতনই দিতে পারবেন না স্টাফকে, আমি গ্যারান্টি দিচ্ছি। আপনি কারো বেতনই দিতে পারবে না। আপনি তো শুনেছেন সোনালী ব্যাংকে, আপনারা জানেন নিশ্চয়ই সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংকে কী পরিমাণ টাকা চলে গেছে লাস্ট কাপল অফ ইয়ার্সে। তো এদের অবস্থা কোথায়? তো এই ব্যাংকগুলিকে আসলে সরকারি, আমাদের যেমন প্রত্যেকটা ব্যাংকের যে বোর্ড আছে, এই বোর্ডের একটা নিজস্ব ফিলিংস আছে। এত বছরে প্রত্যেকটা ব্যাংকের ওনারশিপদের একটা ফিলিংস আছে। এর মধ্যে 2-1 হয়তো খারাপ ছিল, তারা এটা করেছে, বাট ম্যাক্সিমাম সবারই কিন্তু একটা ফিলিংস আছে ব্যাংকটা ভালো চলবে, সুন্দর চলবে। কারণ বাইরের থেকে যারা আসবেন ওরা কি ওই ফিলিংস নিয়ে চালাবেন? সরি, আমি আপনাদের কাউকে হেও করে বলছি না, বাট ওই চেঞ্জটা আসবে না কখনো। তো এইটা কখনো ন্যাশনালাইজ করাটা, এটা কখনো আমরা এক্সিম ব্যাংক, আমাদের যে স্ট্রেংথ, আমাদের যে এক্সপোর্ট, যে ইম্পোর্ট, যে আমাদের টোটাল স্টাফ সংখ্যা 3000+, এদের যে কর্মদক্ষতার অভিজ্ঞতা এবং এদের যে কাজ, আমি অনেক সময় অনেক পার্টি আমাকে চিনেও না যে আমি এক্সিমের চেয়ারম্যান। আমাকে আমি বললে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কোন ব্যাংকে? বিভিন্ন ট্রেডের, গার্মেন্টস ট্রেডের বিষয়, আমি নিজেও গার্মেন্টস ট্রেডের লোক। তো বলে যে আমি জিজ্ঞেস করলাম তো কোন ব্যাংকে? এক্সিম ব্যাংকে। তো এক্সিম ব্যাংকে কেমন চলতেছে? আমি হয়তো একটু কিউরিয়াসিটি নিয়ে জিজ্ঞেস করলাম। খুব ভালো ব্যাংক, খুব এক্সিলেন্ট ব্যাংক। গত কয়েকদিন আমাকে কয়েকদিন বললো, এই সময় ভাই আপনার ব্যাংকে এই অবস্থা হচ্ছে, ভাই আমি তো ফোন করলো, আমার টাকাটা চেক পাঠায় দিয়ে, পিয়ন দিয়ে, ওরা লোক দিয়ে আমার টাকা পাঠায়, আমার খুব হেল্প করে, আমি বললে আমার কাজটা হয়ে যায়। আবার অনেকে বলতেছে এক্সপোর্টাররা যে আমি ফোন করে, আমি পিয়ন দিয়ে পাঠা দিই ডকুমেন্ট, আমার এলসি হয়ে যায়। এই যে একটা ফিলিংস মানুষজনের, এটা তো এক্সিম ব্যাংক আর্ন করেছে লাস্ট কাপল অফ ইয়ার্স। অফিসাররা তাদেরকে এইভাবে ট্রেন আপ করার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা এই সাপোর্টটা, এই সার্ভিসটা দিতে পারছে টু দ্য ক্লায়েন্টস ইজ মাচ মোর হ্যাপি। আপনাদের আমি বলবো, দর্শকদেরও বলবো, আপনার যে কোনো এক্সিম ব্যাংকের ভালো ক্লায়েন্টদের সাথে, গার্মেন্টস ওরিয়েন্টেড, আপনার ট্রেডিং ওরিয়েন্টেড ক্লায়েন্টের সাথে কথা বলে দেখেন, দে আর মাচ মোর হ্যাপি, দে আর এক্সিলেন্টলি হ্যাপি। জি, আপনি যেই কথাগুলো বলছেন সেই জায়গায় যেমনটা আপনি দাবি করছেন, অথবা বলছেন যে এক্সিম ব্যাংকের যে অন্য বাকি যে 4টি ব্যাংক, তাদের থেকে অবশ্যই অবস্থা ভালো, যেমনটা আপনি বলছেন। আমি আপনাকে ডাটা দিয়ে দিব। জি, এই ক্ষেত্রে এই যে বাংলাদেশ ব্যাংকের যে সিদ্ধান্ত অথবা যে পরিকল্পনা, যদি বলি যে ব্যাংকগুলোকে 5টি ব্যাংকে এক করার যে পরিকল্পনা, আপনারা তো চাইছেন না, তাহলে এই ব্যাপারে আপনারা কি করছেন? সরকারের সাথে অথবা গভর্নরের সাথে এই বিষয়ে কথা হয়েছে কিনা, অথবা কি পদক্ষেপ নিচ্ছেন? এই ব্যাপারে আমরা
হঠাৎ করে ঈদের আগে 4 তারিখে তো গভর্নর সাহেব ডেকে বললো, এর আগে কিন্তু আমরা জানতাম না। এর আগে আমরা মিডিয়াতে দেখেছি গভর্নর সাহেব বলেছেন 5-6টা ব্যাংক, প্রথমে ছিল 6টা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক সহ। তারপর হঠাৎ দেখি 2-3 দিন পর ন্যাশনাল ব্যাংকটা বাদ হয়ে গেল। তখন গভর্নর সাহেব বললো যে আমি তো মানে আমজাম সব একসাথে করতে পারি না, আপনার কি শরিয়া ভিত্তিক ব্যাংকটাকে আলাদা রাখবো, আমার কথা। তো 4 তারিখে আমাদেরকে মিটিংয়ে ডেকে বললো, তো 5 তারিখ থেকে তো সব বন্ধ হয়ে গেল। 16 তারিখ থেকে খোলার পরে আমরা এখন কথা বলছি, আমরা 2-4 দিনের মধ্যে চেষ্টা করবো গভর্নর সাহেবের সাথে দেখা করতে। আমি এসে টোটাল ফ্যাক্টস অ্যান্ড ফিগারটা রেডি করছি, অলমোস্ট হয়ে গেছে আমার ব্যাংকে। হয়ে গেলে আমরা ওনার কাছে হয়তো 2-3 মিনিট অ্যাপয়েন্টমেন্ট চাইবো, ওনাকে নিশ্চয়ই অ্যাপয়েন্টমেন্ট দিলে আমরা ওনাকে তুলে ধরবো আমরা কি করেছি, হোয়াট উই আর। যেমন দেখেন আপনি, আমি যদি আপনাকে একটু বলি, আমি গত 8-9 মাসে অলমোস্ট 2,94,000 সামথিং, প্রায় 3 লক্ষ নতুন অ্যাকাউন্ট হয়েছে আমাদের। এর থেকে তো আপনার অনেক লোক ভালো ব্যবসায় বেড়ে আসবে অনেক। আপনার আমরা 10,500 কোটি টাকা, অলমোস্ট 10,500 কোটি টাকা নতুন ডিপোজিট এনেছি গত 9 মাসে, মে মাস পর্যন্ত। আমরা আগস্টের পর থেকে এই পর্যন্ত পাবলিককে কিন্তু 16,925 কোটি টাকা দিতে পেরেছি। আপনার ডিপোজিট ছিল, আপনার কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টের টাকা ছিল, ডিপোজিট ছিল, আমরা কিন্তু আপনি আসছেন দিয়েছি আপনাকে 16,925 কোটি টাকা। ইটস নট ফান। আপনি দেখেন অন্যরা কে কত দিয়েছে, কত ডিপোজিট আনতে পেরেছে, তারা অতটা পারে নাই, দিতেও পারে নাই। তারা আই ডোন্ট থিঙ্ক তারা 5,000 কোটি টাকা পর্যন্ত দিতে পারছে। আপনি ওইসব ব্যাংকে যান, 10,000 টাকার একটা চেক তো আপনার বাউন্স করবে, দিতে পারবে না। 10,000 টাকার চেক মানে অ্যাকসেপ্ট হবে না, ক্লিয়ার হবে না। আমরা আপনি দেখেন, আমি গত এই 9 মাসে 10 মাসে 7,261 কোটি টাকা, গত 24 সালে থেকে 24শে সেপ্টেম্বর থেকে 25শে মে পর্যন্ত আমার 7,261 কোটি টাকা আমি রিকভার করেছি। আউট অফ, ইন দ্য আদার হ্যান্ড, আপনার ক্লাসিফাইড রিকভারি, এটার বাইরেও ক্লাসিফাইড রিকভারি করেছি 933 কোটি টাকা। টোটাল করেছি 8,195 কোটি টাকা পাবলিকেতে, যে টাকাগুলি বিগত সময়ের মানে ম্যানেজমেন্ট এগুলি এইভাবে যত্রতত্রভাবে দিয়ে গেছিলো। সেখান থেকে আমরা এদের সাথে মিটিংয়ের পর মিটিং কন্টিনিউয়াসলি করে এদের থেকে যে কোনো চাপ দিয়ে করে আমরা এই টাকাটা রিকভার করেছি। এট দ্য সেম টাইম আমরা 48টা অ্যাকাউন্টের মানে অ্যাকাউন্ট হোল্ডারদের সাথে মিটিং করে তাদের থেকে আমরা টাকা রিকভার করেছি। আর এই জুন এবং জুলাই মাসের মধ্যে তাদের বাকি টাকা রিকভার হয়ে যাবে। আউট অফ 60 কোর আমরা 30 কোটি টাকা, 30 কোটি টাকা রিকভার করে ফেলেছি গত এই কয়দিনে। গত বছর আপনার মানে টোটাল আমাদের এই বছর আমরা আরো 130টা কেস করেছি, মানুষের সাথে সেটেল করার জন্য চেষ্টা করছি। এটা কন্টিনিউ আপনাদের সাথে মিটিং চলছে। এখানে 613 কোটি টাকা। আউট অফ দ্যাট হয়তো 50-60 কোটি টাকা বাদ যাবে। আমি প্রফিটের কিছু টাকা ছেড়ে দিলেও আমি যে টাকাটা পাবো সেই টাকাটা দিয়ে আমি কিন্তু টুমরো আবার ব্যবসা করব। তা আমাদের 50-60 কোটিটা ছাড়ও দিই, এটা তো আমার 1 বছরের মধ্যে চলে আসবে। কিন্তু না আনতে পারলে এটা তো ওই জায়গায় পড়ে থাকবে, আমার শুধু খেলাপি বাড়বে। খেলাপি না বেড়ে আমি কিছু ছাড় দিয়ে যদি নিয়ে আসি, সেই টাকা দিয়ে আমি ব্যবসা করে তো আমি আই ক্যান টার্ন ওভার, তাই না? যতই টার্ন ওভার করো ততই আমার তো ইনকাম হতে থাকবে। জি, নজরুল ইসলাম স্বপন, আপনাকে ধন্যবাদ। আমি একটি বিরতি নিব, বিরতি থেকে ফিরে আপনার সাথে আরো এই বিষয়ে কথা বলবো। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ নজরুল ইসলাম স্বপন, চেয়ারম্যান এক্সিম ব্যাংক। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। বিরতির পর যে বিষয়টিতে একটু আসতে চাই, এক্সিম ব্যাংক বাকি ব্যাংকগুলোর সাথে এক হোক কিংবা না হোক, যে বিষয়টি আসলে গ্রাহকদের জানার ইচ্ছা অথবা যারা সেবা নেন, যদি ব্যাংক একীভূত হয়, যদি একসাথে হয় ব্যাংকগুলো, হোক 4টা অথবা 5টা, যদি হয়, সেই ক্ষেত্রে প্রবাসীরা যে রেমিটেন্স পাঠান সেই ক্ষেত্রে কি কোনো প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আসবে, নাকি তারা আগের মতোই যেভাবে রেমিটেন্স পাঠাতেন সেভাবেই পাঠাতে পারবেন, অথবা বাড়তি কোনো সুবিধা কি তারা পাবেন কিনা এই ক্ষেত্রে, এই বিষয়টা যদি একটু বলতেন।
থ্যাংক ইউ ভেরি মাচ। বাড়তি সুবিধা পাওয়ার তো নতুন কিছু নাই এখানে, তবে যখনই আপনার এই ব্যাঙ্কগুলিকে এক করবে, টোটাল যে ক্লায়েন্ট, ইম্পোর্টার, এক্সপোর্টার, রেমিটেন্স অর বিভিন্ন মানে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, সবার ভিতরে কিন্তু একটা মানে অনাস্থা এবং সেন্স, অনাস্থা না, জাস্ট একটা ভয়, ভীতি, সব কিছুই কাজ করবে। আলটিমেটলি তখন এটা থাকবে না। এখনই মনে করেন বিভিন্ন ডিপোজিটাররা কন্টিনিউস ফোন করছে আমাদেরকে, বিভিন্ন এক্সপোর্টাররা ফোন করছে যে তারা অন্যদিকে মুভ করবে কিনা, সুইচ করবে কিনা। এই যে একটা মানুষের ভিতরে একটা আতঙ্ক, এই জিনিসটা কিন্তু টোটাল আপনার যদি একত্রীভূত হয় খারাপ হয়ে যাবে, খুবই খারাপ হয়ে যাবে। আপনার দেখবেন টুডে টুমরো যদি হয়। সো এইটাতে আসলে রেমিটেন্সের ক্ষেত্রেও যে প্রভাব পড়বে না এটা আমি বলতে পারবো না, তবে হয় প্রভাব পড়ারই কথা। কারণ রেমিটেন্স পাঠায় কারা? ম্যাক্সিমাম রেমিটেন্স পাঠায় একটা শ্রেণীর লোকই পাঠায়। ওই শ্রেণীর লোকরা চিন্তা করবে আল্লাহ জানে এই টাকাটা কি পাবে কি পাবে না আমার লোক। আরও তো বহু ব্যাংক আছে, তারা ওইসব ব্যাংকের মাধ্যমে চলে যাবে আলটিমেটলি। এবং এই ক্ষেত্রে আমরা যদি বলি যে ডিজিটাল ব্যাংকিং অথবা প্রযুক্তির যে বিষয়টি, এক্ষেত্রে সেবা যে বর্তমানে যেভাবে দেওয়া হচ্ছে ব্যাংকগুলোতে, এই সেবার ক্ষেত্রে যদি ব্যাংকগুলো এক হয় সেই ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে কিনা? এই সেবার ক্ষেত্রে তো ওদের সবারই ডিজিটাল মানে ব্যাংকিং তো আছেই, সবারই এটিএম বুথ আছে, সবারই বিভিন্ন সেক্টরে আপনার ডিজিটালাইজেশন আছে। বাট এটাতে সেবার পরিবর্তন যে ওই একটা জিনিসই কাজ করে মানুষের ভিতরে, যে আতঙ্ক, যে আমার টাকাটা থাকবে কিনা, হবে কিনা, পাবো কিনা, এটাই কাজ করবে সবার সাথে। এবং আপনি যে কথাটি বলছেন এই জায়গা থেকে যদি আসি, যে আমরা প্রবাসের থেকে যারা অর্থ পাঠান তাদের কথা বলছিলাম, আমানতকারীদের অনেকের মনেই নানা প্রশ্ন এটি নিয়ে আছে, আপনি যেমনটা বলছেন। এবং যদি ব্যাংকগুলো এক হয় সেখানে আমানতকারীদের যে একদম স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো আসে, যেমনটা আপনি বলছেন যে আমানতকারীর অর্থ কতটা নিরাপদ থাকবে, লেনদেনে কোনো সমস্যা হবে কিনা, এই ব্যাপারটা যদি আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বুঝিয়ে বলতেন যে আসলে নতুন প্রক্রিয়া যুক্ত হবে কিনা, অথবা এটি না আগের মতোই থাকবে, এই জায়গাটা যদি একটু বলতেন, অথবা আস্থার যে জায়গাটা। থ্যাংক ইউ ভেরি মাচ। আস্থার জায়গাটা ব্যাপার হলো, এটা তো আমি কিছু আস্থার জায়গাটা বলতে পারবো না, তবে গভর্নর স্যার যেটা বলেছেন আমাদেরকে, আমানতকারীদের টাকা সম্পূর্ণ নিরাপদ থাকবে। আমি ওনাকে সম্মান দেখে বলি। বাট আমানতকারী তো কালকে পরশু আগামী 7-10 দিন 15 দিনের মধ্যে তারা যদি ভয় ভীতির মধ্যে থাকে তারা তুলতে যাবে। তুলতে গিয়ে কি এতগুলি টাকা কি উনি দিতে পারবেন? আপনার সবগুলি ব্যাংক মিলিয়ে আপনার ডিপোজিট আছে প্রায় আপনার সে মোর দেন 1.25 লক্ষ 1.5 লক্ষ কোটি টাকা। এর মধ্যে যদি আপনার 30% টাকাও তুলে, তার তো 40,000 কোটি টাকা। যদি মানুষ 40% টাকাও তুলতে যায়, তাতেও তো 40,000 কোটি টাকা। তো আপনি কীভাবে এটা সম্ভব? এটা কি সম্ভব হবে? সম্ভব হবে না। এখন তখন এখানে রেশনিং হবে, ওই সপ্তাহে আপনি 10, 20, 50 হাজার টাকা তুলবে। এখন অনেকের মানে ডিপোজিট আছে, যেমন আমার কাছে প্রথম যখন সেপ্টেম্বরে আমরাও একটু প্রবলেমে ছিলাম, তখন আসছে শরণ ভাই, আমার ছেলে তো বিদেশে পড়াতে যাব, তার টিউশন ফি, শরণ ভাই চাচা মামা বাবারে অপারেশন করবো, অপারেশন আমার 5-6 লাখ টাকা 7 লাখ টাকা লাগবে। এই যে একটা সিরিয়াসনেস জিনিস, বাচ্চাদের পড়ালেখা করার একটা বিরাট ব্যাপার। আপনার বিভিন্ন এই যে অসুখ বিসুখ তো মানুষের হইতেই পারে, তখন সেখানে আপনার একটা মেডিকেল কস্ট থাকে বড় অঙ্ক, এইসব অনেক কিছু কস্ট থাকে, অনেকের আবার বিভিন্ন কারণে টাকা লাগে। সো অল টুগেদার একটা বিশাল অ্যামাউন্ট আপনার টাকা ব্যাপার আসবে। এই টাকাটা বাট গভর্নর সাহেব বলেছেন, স্যার বলেছেন যে আমানতকারীদের টাকা নিরাপদ, কিন্তু নিরাপদটা হবে কি, ওটা একটা রেশনিং হবে। রেশনিংয়ে তো অনেকে অবস্থা খারাপ হয়ে যাবে। জি, এই যে আপনি রেশনিংয়ের কথা বলছেন, এবং আপনি ঠিক যেটি বলছিলেন যে গভর্নর বলেছেন যে আমানতকারীদের স্বার্থেই ব্যাংকগুলো এক করা হবে এবং এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই গ্রাহকদের, তিনি যেটা বলেছেন। কিন্তু যেটি সাধারণত দেখা যায়, বাস্তবতা যেটা, যে এই ধরনের ব্যাপারে অনেক ক্ষেত্রেই আমানতকারীরা আসলে আস্থাটা রাখতে পারেন না। তারা আসলে ব্যাংক থেকে তাদের যে অর্থটি আছে সেটি তোলার জন্য ভিড় করেন এবং সেখানে একটি জটিলতা তৈরি হয়। এই ক্ষেত্রে আপনি রেশনিংয়ের কথা বলছেন, কিন্তু এই ভাবনাটা নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংকও করছে, অথবা সরকারের পক্ষ থেকে এই ভাবনাটা রয়েছে। যদি এরকম সিচুয়েশন হয়, এক্ষেত্রে করণীয় কি, পরিকল্পনা কি, এই বিষয়গুলো কি ভেবেছে, অথবা আপনার আলোচনা করেছেন, অথবা কোনো পরিকল্পনা? আমাদের সাথে তো অ্যাকচুয়ালি আপনি বললাম না, আমাদের সাথে তো গভর্নর স্যার 4 তারিখে ডেকেছিলেন, ডেকে আমাদের বললেন, কিন্তু আমাদের সাথে কোনো আলোচনা হয়নি।
হঠাৎ করে আমাদের মধ্যে থেকে একজন চেয়ারম্যান সাহেব দেখে পেপার টেপার বের করে বললো আমাদের টোটাল এত ব্রাঞ্চ, এত সাব ব্রাঞ্চ, আমাদের টোটাল ম্যান পাওয়ার এত, স্টাফ এত। তো গভর্নর স্যার যেটা বলেছেন, ওখানে ডিপ্টি গভর্নর সাহেব ছিলেন, বললেন যে কোনো স্টাফদের ছাঁটাই করা হবে না। তো একটা ব্যাংকে 12-13 হাজার স্টাফদের কীভাবে মেনটেন করবে এটা ওনারা ভালো জানেন, ওনারা ভালো বলতে পারবেন। আর পাবলিকের মধ্যে যারা ডিপোজিটার তাদের তো একটা আতঙ্ক কাজ করবেই, এর মধ্যে কোনো ভুল নাই। তো তারাও কতটুকু, এবং আপনি একটা যে মানে জানেন কি না, অনেক লোক আছে তার একটা অ্যামাউন্ট, বড় একটা অ্যামাউন্ট আপনার ব্যাংকের মধ্যে ডিপোজিট আছে, সে মান্থলি স্কিম করে ওখান থেকে 1.5 লাখ, 1 লাখ, 2 লাখ, 50,000 হোয়াটএভার ইট ইজ নেয়, তার টোটাল সংসারটা চলে ওই টাকা দিয়ে। কিন্তু এখন একজন লোক তার এত 1 লাখ, 2 লাখ টাকা সে তার একটা হোয়াইট মানি হতে পারে, ডিপোজিট করে রেখেছে, মাসে মাসে সে টাকাটা নিবে। যখন সে মাসে রেশনে যেতে, সে তো কীভাবে চলবে, সে তো চলতেই পারবে না। এটা আমার আত্মীয়স্বদের মধ্যে আছে যে আপনার মাসে মাসে সে টাকাটা নেয়, এই টাকাটা যখন সে পাবে না তখন সে সংসার চালাবে কিভাবে, চলবে কিভাবে, তার তো অসুখ বেশি করে একটা প্রশ্ন থাকে। এটা অনেকগুলি ফ্যাক্টর এখানে কাজ করে, যার জন্য আসলে এইগুলি এইভাবে রেশনিং করেও তো সুবিধা হবে না। আর তাতে রেশনিং না করলেও যদি দিতে চায়, এই আতঙ্কে কিন্তু মানুষ বিশাল একটা মানে চাপ পড়ে যাবে টাকা তোলার। এই চাপটা এইটা সামলাবেন কিভাবে, আমি অ্যাকচুয়ালি ক্লিয়ার না এই ব্যাপারে। জি, এবং যদি ব্যাংকগুলো এক হয় সেক্ষেত্রে কাঠামোগত এবং ব্যবস্থাপনায় কতটা পরিবর্তন আসবে আসলে? সেখানে তো আসতেই হবে। মনে করেন এখন প্রত্যেকটা ব্যাংকের একজন এমডি, একজন দুইজন এডিশনাল এমডি, 3-4 জন এমডি, 2-3 জন এমডি, এতগুলি এমডি তো রাখবেন না, ডিএমডি স্যার 3-4 জন ডিএমডি, এতগুলি এমডি তো উনি রাখবেন না, এতগুলি এডিশনাল এমডি, এতগুলি ডিএমডি তো থাকবে না। হয়তো একজন এমডি থাকবে, 3-4 জন এডিশনাল এমডি থাকবে, ভাগ করে দিবে, 7-8 জন হয়তো ডিপটি থাকতে পারে, বাট কিছু থাকতে পারবে না। এদেরকে কিভাবে কি করবে প্রথম দিকে হয়তো করবেন না, বাট একটা পর্যায়ে এদেরকে সরাতে হবে। 1 নম্বর, এত এই যে 12-13 হাজার স্টাফ, এখানে পিওন থেকে আরম্ভ করে ডিফারেন্ট টাইপের স্টাফ আছে যারা পার্মানেন্ট না, সেখানেও আপনি মনে করেন 5টা ব্যাংকের মধ্যে মিনিমাম আই থিঙ্ক মোর দেন 1,500 থেকে 2,000 হবে। এদের এত লোক রাখবে কোথায়? আপনার এই যে আপনার কি বলে 12-13 হাজার স্টাফ, অফিসার, মানে এখানে চাকরি হারানোর ভয় আছে তাহলে কর্মীদের? 1 বছর হয়তো থাকবে, তারপরে তো রাখতে পারবে না। অথবা সেটা যদি এখন নাও হয়, গভর্নর স্যার যেটা বলেছেন যে এখানে অনেকেই বিভিন্ন রেফারেন্সে চাকরি আছে, এদেরকে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে টিকতে হবে। এখন পরীক্ষা দিয়ে টিকা তো বুঝতে পারতেছেন, এখন আমি কতটুকু টিকাবো, কতটুকু রাখবো, কতটুকু হবে, এটা আসলে আমি এই ব্যাপারে ক্লিয়ার বলতে পারবো না। তবে কম্পিটিশন হয়ে যাবে, টাফ হয়ে যাবে, এবং স্টাফ তো কমাতে হবে আপনার। আমি জানি না কতটুকু কী করবেন, তবে এত স্টাফ দিতে, এত বড় একটা আপনার সোনালী ব্যাংকের, সোনালী ব্যাংকে কি 12-13 হাজার স্টাফ আছে? তা তো মনে হয় না। তো জি, এবং এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে কর্মী যারা আছেন, ব্যাংকে যারা আছেন, তারা চাকরি হারানোর ভয়ের বিষয়টি যেমন একটি বিষয়, সেটি তো একটি আছে, সেটা যদি বাদও দিয়ে আপনি যেমনটা বলছেন যে সুযোগ সুবিধা তারা পাচ্ছেন, যে সুযোগ সুবিধা রয়েছে, এই ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আসতে পারে কি? এটা গভর্নর স্যার এবং ওদিন ডিপ্টি গভর্নর স্যার ছিলেন, ওনারা বলছেন কারো বেতন কমবে না, কারো সুযোগ সুবিধা কমবে না। তো ওনারা বলেছেন, তো ওনারা কতটুকু এটা করবেন, কতটুকু রাখবেন, কতটুকু কী হবে, আমি আসলে এটা ওনাদের নিশ্চয়ই একটা প্ল্যান আছে, করছেন, কিন্তু প্ল্যানটা কীভাবে করবেন আমি জানি না ঠিক। জি, আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এই যে শরিয়া ভিত্তিক বা ইসলামী ব্যাংকিংয়ের প্রতি যে গ্রাহকদের একটি আস্থা, এই আস্থা আসলে যেই প্রক্রিয়ার কথা বলা হচ্ছে কতটা প্রভাব ফেলবে যদি ব্যাংকগুলো এক হয়, গ্রাহকদের আস্থার উপরে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? দেখেন, ইসলামী শরিয়া আমাদের দেশটাই তো ধার্মিক। ইসলামী ব্যাংক আমি যতটুকু শুনেছি, আমি দেখি নেই, আর আমি তো ইসলামী ব্যাংকে চাকরি করে ব্যবসা করছি ইসলামী ব্যাংকে, বাট শুনেছি প্রচুর লোকের টাকা আছে, ওনার কোনো ইন্টারেস্ট নেন না, এটা একটা জিনিস। এখন এখানে যদি আস্থা না আসতে পারে, এখানে এইসব ব্যাংকের মধ্যে ওই রকম পার্টি আছে কিনা যারা টাকা রেখেছে, অত ইন্টারেস্ট নেয় না, আমি জানি না। বাট এই ডিপোজিটাররা কতটুকু আস্থা পাবে, আস্থা রাখবে, এইটা বলা খুব মুশকিল। কারণ এদের ভিতরে এরা তো জানে যে এই ব্যাংকগুলি খারাপ, এই 3টা ব্যাংক বিশেষ করে খারাপ হয়ে গেছে। আমাদের কিন্তু গত 4-5 মাসের ডিপোজিটাররা কোনো রকম আতঙ্ক নেই, কোনো কিছুতে ছিল না, আমাদের ডিপোজিট আসতেছিল। আমরা যে 10,500 কোটি টাকা ডিপোজিট আনলাম, করতে গেলাম বলেন, তো আসতেছে।
বাট এখন এই বাকি 3টা ব্যাংক, যেটা হলো কি আপনি দেখেন 2025 সালের আপনার ফার্স্ট সিকিউরিটি ব্যাংকগুলো 802 কোটি টাকা ইম্পোর্ট এক্সপোর্ট রেমিটেন্স, ইউনিয়ন ব্যাংকগুলো 143 কোটি টাকা 5 মাসে। এইটা কি একটা সম্ভব? 143 কোটি টাকা ব্যবসা করে এটা ব্যাংক চলবে? আপনি তাদের ইনভেস্টমেন্ট আছে 28,000 কোটি টাকা, 28,000 কোটি টাকার থেকে 143 কোটি টাকা মানে যে ব্যবসা করে, তাহলে কি সে চলতে পারবে? গ্লোবাল ব্যাংকে করেছে অবশ্য ওদের থেকে অনেক ভালো, 658 কোটি টাকা। 658, 143 হলে 800 আর 816 কোটি টাকা। আর এক্সিম ব্যাংক একাই করেছে প্রায় 5,500 15,000 কোটি টাকা। চিন্তা করেন। তবে আপনার SIBL করেছে 8,000 কোটি টাকা। 8,000 আর এখানে কত হলো আপনার 800 900 জি, এক্সিবিট থেকে কম। অনেক না এরা সব আপনার হয়েছে 9,300, অর্ধেক। এরা 4 জনে অর্ধেক, বাট SIBL বেটার আছে এদের 3 জন থেকে। ও একাই করেছে 8,064। SIBL তো এক হতে চাচ্ছে না। SIBL এক, আমি শুনেছি, আমার সাথে কারোর সাথে কথা হয়নি, বাট আমি শুনেছি। বাট ওদেরও তো একটা স্ট্রেংথ আছে, ওদেরও তো আপনার মনে করেন 3,965 কোটি টাকা তারা ইম্পোর্ট করেছে, 2800 কোটি এক্সপোর্ট করেছে। আর আমি এই 6 মাসে করছি 6,600 কোটি টাকা ইম্পোর্ট, এক্সপোর্ট করেছি 8,500 কোটি টাকা। কথা বলছেন তো, আমাদের তো একটা মানে কাস্টমার বেজ আছে। তাহলে এই যে ব্যাংকগুলো 5টি ব্যাংকে যদি এক জায়গায় নিয়ে আসা যায়, একটি হয়, তাহলে যেই সমস্যাগুলো বর্তমানে রয়েছে, যে অর্থনৈতিক যে সংকট অথবা অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে, এগুলো আসলে কেটে যাবে অথবা ঠিক হয়ে যাবে। এই জায়গাটি আসলে কোন জায়গা থেকে আসলে ভাবনা অথবা পরিকল্পনা করা, সেই জায়গাটি আপনি কিভাবে দেখছেন? আপনি কি মনে করেন যে ব্যাংকগুলোকে একসাথে করা হলে, 3টি হোক 4টি হোক 5টি হোক, তাহলে সবগুলো ব্যাংকের সংকট আসলে কেটে যাবে? দেখেন, আপনি যদি এই এলাকাতে একটা ছেলেকে, 2টা ছেলেকে আপনি বলেন চোর, ডাকাত, বদমাশ, আপনি বলেন, আমি বলি, উনি বলে, আরো 10 জন বলে, তাহলে কিন্তু ও কিন্তু আর ভালো হওয়ার কোনো স্কোপ নাই। ওকে যদি কন্টিনিউ আপনি বলতেই থাকেন খারাপ খারাপ খারাপ, তো এটা খারাপ হয়ে যাবে, মানুষের আস্থা এদের থেকে সরে যাবে। এখন যখনই আপনার বলা হচ্ছে ব্যাংকগুলি খারাপ, এটা না বললে কিন্তু এরা ঘুরে দাঁড়াবে। কালকে আপনার এক্সিম ব্যাংকে গভর্নর স্যার বলুক যে না, আমরা এক্সিম ব্যাংক SIBLকে দেখেছি, এক্সিম ব্যাংকে দেখেছি, তাদের অবস্থানটা ভালো, তারা ঘুরে দাঁড়াতে পারবে, তাদেরকে সহায়তা করা হোক। আপনারা, আমি ড্যাম কনফার্ম আপনাকে আমি বলতে পারি, কালকের থেকে আমার ডিপোজিট প্রতি মাসে আমার 2 থেকে 3,000 কোটি টাকা ডিপোজিট বেড়ে যাবে এক্সিম ব্যাংকে। আমার এক্সপোর্ট বেড়ে যাবে, অ্যাটলিস্ট এক্সপোর্ট কালকে 20% বাড়বে এই বছরের মধ্যে। শুধু এটা উনি বললেই চলে, আর কিছু লাগবে না। কিন্তু আতঙ্কে তো মানুষ কোনো কিছু করতে পারে না। দুর্বল ব্যাংক অথবা আর্থিক সংকটে থাকা ব্যাংক, আপনি যেটি বলতে চাচ্ছেন যে এইভাবে জিনিসটা আসলে না বলে যদি অন্যভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা যায়, অথবা অন্যভাবে ব্যবস্থাপনাটায় অথবা পরিকল্পনায় যাওয়া যায়, এক্স্যাক্টলি, বা বললে তো মানুষের ভিতরে আতঙ্ক চলে গেলে তার আপনার ভালো জায়গাটা নষ্ট হয়ে যায় সবার থেকে। জি, এবং এই ক্ষেত্রে যদি এখন যেটি আপনি বলছেন যে ব্যাংকগুলোকে এক করাটা আসলে কি হবে, এটি কতটা সঠিক হবে, সেটি যেটি আপনি বলছেন, অথবা এক্সিম ব্যাংক অথবা অন্য ব্যাংক যদি না যায়, এক্ষেত্রে আসলে তাহলে অন্য কি প্রক্রিয়া হতে পারে? এই যেই ব্যাংকগুলো আর্থিক সংকটে আছে, তাদের উন্নয়নের জন্য উপায়টা কি হতে পারে আসলে? তাদের উন্নয়নের জন্য আসলে, আমি তো ইকোনমিস্ট না, আপনার এই 3টা ব্যাংকে, যেহেতু এটা একটা গোষ্ঠীর ব্যাংক ছিল, 3টা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন, গ্লোবাল, 3টা ব্যাংকে যদি এক করে তাহলে হয়তো 4-5-6 বছর লাগবে এদেরকে একটা জায়গায় আনতে। বাট একটা সুন্দর বিশাল বিউটিফুল ম্যানেজমেন্ট দিতে হবে, এবং সরকারের তরফ থেকে তাদেরকে সাপোর্ট দেওয়া, প্লাস সরকারের তরফ থেকে ফলো আপ সব কিছু স্ট্রং করলে ওরা হয়তো 5-6-7 বছর ঘুরে দাঁড়াতে পারে। এটাই আমার কাছে মনে হয় হয়তো বা। বাট ডিপেন্ডস অন, আপনি ওই যে বললাম না, আপনি কতটা শক্তিশালী হবেন, কতটা আপনি সাপোর্ট পাবেন, কতটা আপনাকে এই যে ফলো আপে রাখবে। স্ট্রং মনিটরিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনিথিং। জি, আপনাকে অনেক ধন্যবাদ মোহাম্মদ নজরুল ইসলাম স্বপন। আমাদের সময় আজকে শেষ। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনার সাথে আবারও কথা হবে এবং আমাদের দর্শক আপনার মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।